প্রিয় দর্শক, স্বাগত উৎসের উৎসবে। বলছি সেই উৎসের কথা যেটি আমাদের ভাষা এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, সেই অমর একুশে বইমেলার কথা। এবং সেই উৎসবের ভিত্তি বাঙালি সংস্কৃতি, বাঙালির ভাষা, বাঙালির সাংস্কৃতিক বোধ, এই বিষয়গুলো নিয়েই আসলে এখানে আমরা আলোচনা করব। এবং মূলত এটি আমরা ফেব্রুয়ারিতে একুশের বইমেলাকে কেন্দ্র করেই আলোচনা আমাদের বিস্তার লাভ করবে। আমরা খুবই আনন্দিত আজকে আমাদের সঙ্গে দুজন লেখককে পেয়েছি। প্রথমেই চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে আছেন লেখক মোস্তফা কামাল, তিনি ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক এবং নির্বাহী সম্পাদক কালের কণ্ঠ। এবং আছেন রাজু আলাউদ্দিন। রাজু আলাউদ্দিনের অনেক পরিচয় আমি জানি, তিনি কবি, লেখক, অনুবাদক এবং অনেক দিন ধরে এই চর্চাগুলোর সঙ্গে আছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম যে উৎসের উৎসব আমাদের অনুষ্ঠানটির নাম, কারণ আমরা মনে করতে চাইছি যে বাঙালির যে ভাষা চেতনা, তার যে সাংস্কৃতিক চেতনা, তাই সেই উৎস থেকেই আসলে এই উৎসবগুলো সঞ্চারিত হয়েছে। তো লেখক হিসেবে আপনাদের কাছে প্রথমেই জানতে চাইব যে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই উৎসবটিকে আপনারা কেমন করে নিজের মধ্যে নিচ্ছেন? মানে ফেব্রুয়ারি এলেই এক ধরনের মনে হয় না যে বইয়ের উৎসব শুরু হচ্ছে, বা আমরা একটা লেখার উৎসব করছি, একটা ভাষার উৎসব করছি। আপনাদের কাছে কি মনে হয়? প্রথমে মোস্তফা কামাল, তারপরে রাজু আলাউদ্দিনের কাছে আসবো। আসলে এই যে উৎসের উৎসব বলছেন, যে বাঙালি সংস্কৃতির এটা একটা বড় ঐতিহ্য আমি মনে করি। যে আপনি দেখেন যে মঙ্গল শোভাযাত্রা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখন। আমি তো মনে করি যে রমনা বটমূলে আপনি একুশের আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত, সেটা তো আছেই, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। কিন্তু আমাদের সংস্কৃতির, বাঙালি সংস্কৃতির যেই মানে মূল জায়গাগুলি, সেখানে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি গড়ে ওঠা, মানে ন্যাচারালি গ্রোন, যে এই যে মঙ্গল শোভাযাত্রা বা রমনা বটমূলে গান অল্প পরিসরে শুরু হলো, তারপরে এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রামের মতো হয়ে গেল। মানে এটা একটা অবধারিত যে এটা হবেই। বইমেলাও তাই। আপনি দেখেন যে অল্প পরিসরে একজন মানে প্রকাশক, যে পুথিগর না মানে প্রকাশক ছিলেন, উনি শুরু করেছিলেন বাংলা একাডেমির সামনে ছোট্ট কিছু একটা টেবিল নিয়ে, কিছু বই নিয়ে। সেটা আজকে কোথায় এসে দাঁড়ালো আপনি দেখেন। এবং মানুষের এখানে কোনো উৎসবের কোনো ইয়া নাই, ইভেন খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা নেই। আমি তো কালকে গিয়েছিলাম, খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা নাই, কোনো বিনোদনের কোনো কিছু নাই। কিন্তু বই কেনার জন্য এই যে হাজার হাজার মানুষ বই কেনার জন্য যায়, এটা তো মানে চিন্তার বাইরে। বিশ্বের আমি তো মনে করি যে মানে একটা বড় পরিসরে এবং মানে মাসব্যাপী দীর্ঘ, এটা বিশ্বের কোথাও নাই। ফ্রাঙ্কফুর্ট বইমেলা নিশ্চয়ই ওয়ার্ল্ডের সেরা বইমেলা, কিন্তু সেখানে এতদিন ধরে হয় না। কলকাতা বইমেলা সেটাও অনেক বড় বইমেলা, কিন্তু এতদিন ধরে হয় না। তাহলে কি আমাদের এটা কিন্তু একটা বিশাল ঐতিহ্যের ব্যাপার এবং বাঙালির একটা ভাবমূর্তির ব্যাপার। এবং আমি তো মনে করি এটা আন্তর্জাতিক স্বীকৃতির দ্বার প্রান্তে। আমরা যদি একটু চেষ্টা করি, মানে সরকারের দিক থেকে যদি একটু চেষ্টা হয়, যে এই বইমেলাটাও আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা কিন্তু সম্ভব। রাজু আলাউদ্দিন, আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন। হ্যাঁ, না, এটা তো একটা খুবই ব্যতিক্রমী একটা ঘটনা আমাদের সংস্কৃতিতে, এবং শুধু আমাদের সংস্কৃতিতে না, গোটা পৃথিবীতেই আমার জানা মতে, যেটা কামাল বললেন আর কি, কি বলে, অনেক বড় বড় মানে পুস্তক মেলা হয় পৃথিবীর বিভিন্ন দেশে, কিন্তু মাসব্যাপী এরকম একটি বইয়ের উৎসব বা মেলা, এটা কিন্তু আর কোথাও নেই আর কি। তো একটা জিনিস হলো যে আমরা এই মেলার তো দেখছি যে অনেক দিন থেকে হচ্ছে আর কি, কিন্তু সেই তুলনায় এটাকে আরও কি করে আপনার ধরেন মানে যারা কিনতে যাচ্ছেন, বই কিনতে যাচ্ছেন, বই দেখতে যাচ্ছেন, বা এদের মধ্যে বয়স্ক মানুষ থাকেন, এদের মধ্যে শিশুরাও থাকেন, তাদের উপযোগী করে মেলার ভিতরের আয়োজনটা যদি করা যেত তাহলে আরেকটু ভালো হতো। মানে দু একটা উদাহরণ আমি দেই। যেমন ধরেন প্রায় 400-500-র মতো প্রকাশক এতে 500-র মতো প্রকাশক এতে সরি 500-র মতো প্রকাশক বা স্টল এতে আছে, তাই না? তারা অংশগ্রহণ করেন। তো এই পুরো আয়তনটা তো বিশাল আসলে। এটা ঘুরে ঘুরে দেখার জন্য, নিজের পছন্দের বইটি খুঁজে বের করার জন্য কিন্তু অনেক সময় তাকে দিতে হয়। তো এই যে দীর্ঘ সময় আপনি হাঁটবেন, দাঁড়িয়ে থাকবেন, তো এটা এক ধরনের শারীরিক ক্লেশ। এই ক্লেশ থেকে আপনি যদি একটু দিতে চান,
মানে একটু বিশ্রাম নেওয়ার একটা সুযোগ যদি না দেন ভিতরে, ওই রকম ভাবে বসার জন্য একটু মাঝখানে কিছু কিছু জায়গা আপনি রাখতে পারতেন, তাই না? তারপরে ধরেন হালকা খাবারের দোকান আর কি, সেগুলো যদি রাখা যেত তাহলে কিন্তু এটা আরো বেশি, আমি মনে করি যে ক্রেতার সংখ্যা আরো বাড়ানো যেত, কিংবা বিক্রয়। কারণ হচ্ছে উনি যখন এই বিশ্রামের সুযোগটুকু পাবেন তখন তিনি আবার ঘুরে দেখার জন্য আরেকটু সময় নেবেন, তাই না? তা না হলে যেটা, এইটা না থাকার কারণে যেটা হচ্ছে সেটা হলো যে কিছু সময় হাঁটার পরে উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হওয়ার পরে উনি বেরিয়ে যাচ্ছেন সবটা না দেখে। তার মানে হচ্ছে ওনার আকাঙ্ক্ষিত অনেক বই উনি না কিনেই কিন্তু বেরিয়ে যান, তাই না? হ্যাঁ, অনেকে আমাদেরকে বলেছেন যে আগে বাংলা একাডেমির চত্বরে একটা ছোট পরিসরে ছিল, এবং অনেকদিন ধরে দাবিও ছিল যে এটা যাতে বড় করা হয় এবং সরোয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু গত কয়েক বছর ধরে সেটি করা হচ্ছে। যে প্রসঙ্গগুলো আপনারা তুললেন সেগুলো আসলেই খুবই বিবেচনার বিষয়। আমার মনে হয় পরবর্তীতে যদি বাংলা একাডেমি কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখেন। আমরা একটু আসি অন্য প্রসঙ্গে। এই যে এটাও অনেক ক্ষেত্রেই সমালোচনা করা হয় যে আমরা শুধু একটা মাসই বই নিয়ে খুব উত্তেজিত থাকি, একটা মাসই বইকে ঘিরে কথা বলি, কিন্তু বই তো আসলে শুধু এক মাসের বিষয় নেই। এটা হচ্ছে আমাদের জীবনচর্যার বিষয়, আমাদের নিত্যদিনের বিষয়, আমাদের প্রতিদিনের বিষয়। তো এই চেতনাটা শুধু ফেব্রুয়ারিতে কি সীমাবদ্ধ, নাকি এটি আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব বা করছি? আমার যেটা মনে হয় যে এটা ঠিক যে আমরা ফেব্রুয়ারি মাসে এলে লেখকরা এবং ক্রেতারাও বা পাঠকরাও তারাও সমানভাবে তৎপর হয়ে ওঠেন। লেখকরা প্রকাশের জন্য তৎপর হয়ে ওঠেন, আর ক্রেতা যারা তারাও ভাবেন যে ঠিক আছে এই মাসেই আমি আমার পছন্দের বইগুলো আমি কিনে নেব। তো পাঠক বা ক্রেতারা কেন এটা করছেন? কারণ তারা শুধু এই সময়টাই সুযোগটা পান একসঙ্গে অনেকগুলো বই দেখার এবং কিছুটা কমিশনে পাওয়ার সুযোগটা পান। তো এখন আপনি যেটা বললেন যে বই তো আসলে শুধুমাত্র একটা বছরের, একটা মাসের বা একটা সপ্তাহের জিনিস না, তাই না? এটা যদি আপনি সংস্কৃতিবান একটা পরিবার হন তাহলে এটা আপনার সব সময়ের একটা অংশ। তবে আমি যেটা দেখি যে বাংলা বাজারে যারা বড় প্রকাশক তাদের কিন্তু সারা দেশে প্রতিনিধি আছে, বিভাগ ওয়াইজ, মানে বড় প্রকাশকগুলির বিভাগওয়ারি এবং জেলাওয়ারিও কারো কারো আছে, যে তারা বইটাকে মেলার পরে সারা দেশে ছড়িয়ে দেন এবং বড় জেলা শহরগুলিতে তো সবগুলা শহরেই যায় না, সেটা আছে কামাল। কিন্তু সেটা কিন্তু সব প্রকাশকরা কিন্তু ওই মেলাগুলো করে না। যেমন আপনি দেখবেন বড় বড় প্রকাশক, মেলা না, আমি বলছি যে তাদের নিজস্ব প্রতিনিধি আছে, তারা বিপণন করে এবং সারা দেশে ছড়িয়ে দেয়, পরে আবার তারা টাকা তুলে আনে, ইয়ে করে। এই ইয়াগুলি এখনো আছে, কিন্তু এইটাকে আরো স্ট্রেংথেন করা, আরো গতি এগিয়ে নেওয়া, সেটা সরকারের সাপোর্ট দরকার। যেমন জেলায় জেলায় কিছু নূর ভাই শুরু করেছিলেন যে জেলায় জেলায় মানে ইয়া করা, মানে বইমেলা করা। এটা যদি 64 জেলায় আপনার সারা বছর ধরে যদি এই ইয়াটা করা যায় তাহলে কিন্তু আরো বেশি, মানে অ্যাটলিস্ট 3 দিন করেও মেলা করা যায়। তাহলে সবগুলা জেলায় যদি প্রতি সারা বছর মেলা, এই মেলার পরে সারা বছর করে, লেখকরাও উপকৃত হয়, প্রকাশকরাও উৎসাহী হয়। তখন কিন্তু যেমন এক সময় আপনি নিশ্চয়ই মনে আছে যে জানুয়ারি যে বই মেলাটা হতো, ঢাকা বই মেলা, ইন্টারন্যাশনাল ঢাকা বই মেলা, ওই মেলায় বিদেশি প্রকাশকরাও সুযোগ পেত এবং ওই মেলাকে ঘিরে অনেক বইও প্রকাশ পাইতো, কারণ তখন বিক্রিটা ভালো ছিল। যে তখন ইয়া হতো। আর এখন আর হচ্ছে না, বন্ধই হয়ে গেছে। কারণ হলো যে আপনার ফেব্রুয়ারিতে একটা বড় বই মেলা এক মাসের, জানুয়ারিতে এই মেলা, এই সব কারণে এই ডিউরেশনের বাণিজ্য মেলা থাকে, বাণিজ্য মেলা থাকে, যে কারণে ওই মেলাটি চাপা পড়ে যায়। কিন্তু সেই কারণে মানে ওটা ডিসকন্টিনিউ করে দিছে, এটা যুক্তি হিসেবে খুব বেশি এটা ইয়াটা চেঞ্জ করতে পারতো, জুন জুলাই করতে পারতো, সময়টা বদলাতে পারতো, হ্যাঁ সময়টা বদলাতে পারতো, সেটা করতে পারতো। তাহলে গ্রন্থকেন্দ্রের কাজটা কি আপনি বলেন? তবে আমি মনে করি যে হ্যাঁ, এইটা বিচ্ছিন্ন হবে যে কিছু কিছু বইমেলা হচ্ছে ঢাকা শহরের বাইরে বছরের বিভিন্ন সময়ে, কিন্তু এর আয়তনটা আরেকটু বড় করে যদি করা যায় তাহলে কিন্তু ভালো হয়। এবং আমি মনে করি যে এইটা করার জন্য সরকারের একটা ভূমিকা থাকা উচিত, ঠিক যেভাবে বাংলা একাডেমি ভূমিকাটা নিচ্ছে, তাই না? যেমন জায়গাটা ভাড়া দিতে হচ্ছে না, তারপরে স্টলের যে ভাড়াটা হয়তো খুবই কম। তো একইভাবে সরকার যদি উদ্যোগ নেয় বা সংস্কৃতি মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয় যে প্রত্যেকটা জেলাতে একটু বড় আকারের আয়োজন করবে, তাতে সব প্রকাশকরা বা বেশিরভাগ প্রকাশকরা যারা আগ্রহী তারা সেখানে অংশগ্রহণ করবেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা শুধুমাত্র আর
এই একটা মাসের সীমিত থাকে, একটা মাসে সীমিত পাশাপাশি থাকবে যদি না। মিডিয়াও ভূমিকা রাখে। এবং আরেকটা জিনিস একটু যেটা প্রচার হবে করা। সেটা হলো, হ্যাঁ অবশ্যই মিডিয়া, হ্যাঁ ওই জায়গাটা এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে আসলে কিছু কথা বলতে চাই। তো এতে করে হতো কি, ধরেন অনেকে, আমি জানি আমার এক পরিচিত একজন বন্ধু আছেন, বয়োকনিষ্ঠ বন্ধু, ওর নাম হচ্ছে মুহিত, ও থাকে রাজশাহীতে, মুহিত হাসান দিগন্ত নামে, লেখালেখিও করে। ও মেলার সময় আসে এখানে কয়েকদিনের জন্য, রাজশাহী থেকে শুধুমাত্র বই কেনার জন্য চলে আসে। তো এরকম নিশ্চয়ই পাঠক উন্মাদ, প্রতি জেলাতেই এরকম আছে, যে কারণে আসলে এই মেলাটাকে অনেক সময় বলা হয় যে একটা মিলন মেলা, মানে সারা দেশ থেকে যারা লিখেন, লিটল ম্যাগাজিন বের করেন, প্রত্যেকেই কিন্তু একবার ফেব্রুয়ারিতে আসেন। এবং অনেকে দেখা সাক্ষাতেরও একটা সময় বেছে নেয় যে ফেব্রুয়ারিতে যাওয়াই হবে, সেটাও হয়, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন। তা এখন প্রত্যেকটা জেলায় যদি করা যেত তাহলে কিন্তু তার আর এই যে এত টাকা খরচ করে, এত সময় ইয়ে করে, তাই না, ব্যয় করে তারপরে আসা, তাই না, সেটা হয়তো অনেকের সামর্থ্য নাই, কিংবা অনেকে হয়তো সময় নাই, সামর্থ্য আছে, তাই না। তাতে করে কিন্তু বইয়ের বিক্রিও বাড়তো, ছড়িয়েও পড়তো নানান দিকে, এবং পাঠকদের জন্য এটা অনেক বেশি, বা ক্রেতাদের জন্য অনেক সহজ হয় বই পাওয়াটা, তাই না। এই জন্য আমি মনে করি শুধুমাত্র এই একটি মাসে একটি জায়গাতে কেন্দ্রীভূত না রেখে এটাকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। একটা জিনিস, একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এটাও অনেক সময় বলা হয় যে বইমেলা উপলক্ষে প্রচুর বই বের হয়, কিন্তু সেই বইগুলো আসলে কতখানি মানসম্পন্ন হয় সেটি নিয়ে সবসময় একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থাকে। কারণ আমাদের প্রকাশনা সংস্থাগুলো এখনো ওইভাবে পেশাদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠেনি, ওখানে কোনো সম্পাদক নাই বা সম্পাদনা মণ্ডলী যেটা বলে সেই সব নাই। এই জায়গাগুলোতে কি আমরা কিছু চিন্তা করছি কিনা বা করব কিনা? এটা তো আমি মনে করি যে এটা চিন্তা করতে হবে, লেখকরা এটা আগ বাড়িয়ে কখনো চিন্তা করবেন না, এটা কোথাও করেনি। এটা করতে হবে প্রকাশকই। কারণ একটা হলো যে ইউরোপীয় প্রকাশনা সংস্থাগুলো কেন এটা করছে, আমরা কেন করি না। প্রথম কথা হলো যে একটা সম্পাদক মণ্ডলী নিতে গেলে যে ব্যয়টা যুক্ত হবে একটা বইয়ের পেছনে, সেটা প্রকাশকরা নিতে নারাজ। প্রকাশকরা নিতে নারাজ, তার তো প্রফিট হইতে হবে, তার তো বিক্রি করে, যেমন আমরা ইউরোপ আমেরিকা থেকে একটা বই বের হলে যেই পরিমাণ বিক্রি হয় এবং যেই পরিমাণ প্রফিট, সেইটা তো এই মানে বাংলাদেশের একটা বই, মানে একজন নতুন লেখককে যদি পোষাতে পারে না, সেটা তো কোনোভাবেই সম্ভব না। ফলে একটা প্যানেল যদি সে নেয়, সে কিভাবে করবে? ফলে সে ধারণার উপরে একটা বই করে, যে একটা উপন্যাস নিয়ে আসছে, একটা লাভ স্টোরি অথবা একটা গোয়েন্দা কাহিনী অথবা অন্য ভৌতিক কাহিনী, ঠিক আছে, এটা হয়তো কিছু বিক্রি হবে, বা কিশোর উপন্যাস হয়তো কিছু ছেলেমেয়ে কিনবে, ওই ধারণার উপর থেকে সে একটা বই করে। এবং আপনি জানেন যে প্রকাশন, এখন অনেক প্রকাশক আছে যেগুলি আপনার আসলে প্রকাশক হওয়ার মতো তার সেই যোগ্যতা আছে কিনা, বা তার এখন যে ইচ্ছা সেই প্রকাশক হতে পারে। এখন এটা তো একটা বড় জায়গা। এখন এখানে শৃঙ্খলা আনবে কে, সেই জায়গাটা আগে দেখতে হবে। এখন ভালো একজন প্রকাশক যে শিক্ষিত, প্রমিজিং, সে যেইভাবে বই করবে, তার যেই পছন্দের, তার যেই রুচি, তার যে চিন্তা করবে। আমরা অনেক সময় দেখি যে বাধাই বলেন, ছাপা বলেন, সেগুলোও মানসম্পন্ন হয় না, কিন্তু বই হিসেবে ওই যে দাম কম খরচে একটা বই কিভাবে করা যায়, কোনো মতে মেলায় নিয়ে পৌঁছালেই দেখা গেল যে ওখান থেকে হয়তো কিছু টাকা পাবে। তো এই জায়গাগুলিতে আসলে সরকারের জাতীয় গ্রন্থকেন্দ্র বা সংস্কৃতি মন্ত্রণালয় সবকিছুরই একটা তদারকি বডি থাকা উচিত, যে আপনি যে ইচ্ছা সেই একজন প্রকাশক হয়ে গেল, যে যা খুশি তা বের করতে পারলো, সেই জায়গাটাকে কিছুটা করা যায় কিনা, একটা শৃঙ্খলার মধ্যে আনা যায় কিনা, সেটা চিন্তা করা। আসলেই অনেক সময় হয় কি যে এত বইয়ের মানে ভিড়ে ভালো বই হারিয়ে যায়, ভালো বই কেউ কিনতে চায় না বা খুঁজে পাওয়া কঠিন। এত প্রকাশক, আপনি এত লোক আসে, আপনি কারে বাছাই করে দিবেন? এখন অনেকে বলে যে বাবা মা তার সন্তানকে বই কিনে দিবে। এখন একটা সন্তান সে গিয়ে ধরেন একটা বই ধরলো, অজানা একজন আপনি তো জোর করে তাকে করতে পারবেন না, বা তাকে সে কান্নাকাটি করবে। একটা এমন একটা ছবি দেখলো, সেই ছবিটা দেখেই তার পছন্দ হলো, যে বইয়ের কভারটা দেখেই তার পছন্দ হলো। আপনি তো তাকে জোর করে বই কেনা যাবে না সেটা বলতে পারবেন না। ফলে ওইটা একটা সীমাবদ্ধতার জায়গা। এই প্রসঙ্গে আরো আলোচনায়, তার আগে একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর।
প্রিয় দর্শক, আবারও স্বাগত উৎসের উৎসবে। আমাদের সঙ্গে আছেন দুজন লেখক, মোস্তফা কামাল এবং রাজু আলাউদ্দিন। আমরা আলোচনা করছি ২১ বইমেলাকে কেন্দ্র করে আমাদের যে সৃজনশীলতার মেলা হয়, যে উৎসব হয়, সেসব বিষয় নিয়ে কথা হচ্ছিল, প্রকাশনা শিল্প নিয়ে। আপনি তো বললেন যে প্রকাশনায় যে সম্পাদক মণ্ডলী আমরা রাখছি না, তার ফলে অনেক মানহীন বইও অনেক সময় প্রকাশিত হয়ে যাচ্ছে। ফলে আসলে পাঠক একটু বিভ্রান্তিতেই বোধহয় পড়ে যায় যে কোন বইটা আমি কিনবো বা সে তার মানসম্পন্ন কিনা, এই জায়গাগুলো আছে এবং এগুলো নিয়ে আসলেই আমাদের ভাবনার জায়গা আছে। আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই যে এটা কি আপনাদের মনে হয় লেখক হিসেবে যে যুগটা যেহেতু অনেকখানি আমরা ডিজিটাল যুগ বলছি, তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাজ গড়ে উঠছে, সেক্ষেত্রে এটা কি মানে লেখকদের জন্যই বলেন বা প্রকাশকদের জন্যই একটা চ্যালেঞ্জ কিনা যে ই বুক কিংবা ই ভার্সন যেটা হচ্ছে ছাপা বইয়ের পরিবর্তে? প্রথমে রাজু ভাইয়ের কাছে শুনি, তারপর আপনার কাছে আসছি। হ্যাঁ, না, এটা তো অনেক দিন থেকেই বলা হচ্ছে যে ই বুক বা অনলাইন যেসব মানে পাঠের সুযোগ হওয়ার কারণে ছাপানো বই হুমকির মুখে পড়বে কিনা, মানে যেটাকে আমরা বলি গুটেনবার্গ সংস্কৃতি, তাই না, সেটা হুমকির মুখে পড়বে কিনা। তো এইটা শুনে আসার পরও তো অনেক সময় পার হয়ে গেল, মানে অনেক বছর আগেই তো এগুলো আমরা শুনে আসছি। এখন অনেক বছর পরেও দেখা যাচ্ছে যে বইয়ের বিক্রি কিন্তু কমছে না। কোনো আপনি বাইরে আপনি দেখবেন যে জরিপে এখনো দেখা যাচ্ছে যে বইয়ের পাঠক সংখ্যা বা বইয়ের ক্রেতা সংখ্যা কিন্তু বাড়ছেই, কমছে না। এখন তাহলে প্রশ্ন হলো যে আমরা সেগুলো কি গুজব শুনছি কিনা? সেটাও না, কথা হলো যে যে কোনোভাবেই পাঠক কিন্তু বাড়ছে। একটা হলো অনলাইন ভিত্তিক পাঠক, আরেকটা হচ্ছে হার্ড কপি। যিনি হার্ড কপি পড়ছেন তিনি আবার অনলাইনেও পড়ছেন। কিন্তু যেমন ধরেন একটা উপন্যাস, কেউ কিন্তু ওয়ার অ্যান্ড পিস এই দীর্ঘ উপন্যাসটি কেউ কিন্তু অনলাইনে পড়তে যাবে না। মানে এটা অনলাইনে পড়া তো একটা সাংঘাতিক ইয়ের, এক হলো চোখের উপরে আপনার অত্যাচার, তারপরে হচ্ছে আপনার এত দীর্ঘ উপন্যাস ওইভাবে পড়ারও আরেকটা মানে পাঠের মানে কাগজ নির্ভর যে বই আর কি, সেটা পাঠের তো অনেকগুলো সুবিধাও আছে। এখন আপনি যে কোনো ভঙ্গিতে আপনি সেটা পড়তে পারেন। এখন আপনি বলতে পারেন যে কিন্ডল এসে আপনাকে সেই সুযোগ তো দিয়েছে, কিন্তু কিন্ডলের তো আবার কিছু মানে সীমাবদ্ধতাও আছে। মানে আপনি তো ওইটা, যেমন আমি এখনও মানে পছন্দ করি হার্ড কপি, কারণ ওই বই স্পর্শের একটা আলাদা একটা ই আছে, তাই না, আনন্দ আছে, তাই না, পাতা উল্টানোর যে আনন্দ, তাই না, ওইটা আমি মনে করি যে সেটা কিন্তু কমেনি, পাঠক আবেদন কমেনি। আমার আপনি দেখেন যে ইউরোপ আমেরিকায় আইটির যে এই বিপ্লব, এটা তো অনেক বছর, কয়েক দশক আগে আসছে। সেখানে কি বইয়ের বিক্রি কমেছে? আপনি দেখেন একটা উপন্যাস বের হলে মানে এক উপন্যাসেই একজন লেখক বড়লোক হয়ে যায়। আমাদের এখানেও কিন্তু আপনি ওভারঅল এই যে বইয়ের মার্কেট দেখেন বা এই যে প্রতিমেলায় যে বিক্রির হিসাব, এটা কিন্তু কমের দিকে কখনো শুনেছেন? মানে গত 10 বছরের হিসাব যদি নেন, এটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আর একটা হলো আইটির এই মানে এই যে এই উত্থান, এটাতে আরেকটা জিনিস হচ্ছে রাজু ভাই যেটা বললেন যে হ্যাঁ, একটা হলো যে বড় বই বা উপন্যাস, একটা উপন্যাস পুরা উপন্যাস ইয়াতে অনলাইনে শেষ করবে, এই মানসিকতা এখনো কারো হয় নাই। আর একটা হলো যে ওখানে আগ্রহ তৈরি হয় যে আমি একটা ইয়া পড়লাম অনলাইনে, দেখলাম তো ভালো, তো এটা আসলে বইটা কিনি, তখন কিন্তু তার আগ্রহটা বই কেনার প্রতি আরো বাড়িয়ে দেয়। আমি তো মনে করি যে আইটির এই উত্থানে বইয়ের বিক্রি কমবে না, বরং আরো বাড়বে। কারণ হলো সে অনলাইনে পড়ে যতটুকু পড়ে, তারপরে তার বইটার প্রতি আগ্রহটা বেশি জন্মে যে আমি আমার বইটা কেনা উচিত। অনলাইনে দীর্ঘ লেখা পড়া যায় না, দীর্ঘ লেখা আপনি কখনোই পড়তে পারবেন না। হ্যাঁ, একটা ছোট্ট লেখা, একটা ছোট্ট ইয়া আপনি পড়তে পারবেন, 1000 শব্দ বা এর বেশি তো আপনি আপনার ধৈর্যই থাকবে না। আর আপনি যখন বই শুয়ে শুয়েও পড়তে পারেন, বা আপনার ঘুম আসছে না, আপনি একটা বই নিয়ে মানে বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু আপনি ইয়া নিয়ে এটা পড়লাম, হ্যাঁ, ছোটখাটো গল্প বা অনুগল্প যেটা বলে, এইসব পড়া যায়, বা কোনো কৌতুক বা কোনো রসাত্মক কোনো বিষয়। কিন্তু একটা উপন্যাস পড়তে হলে আপনার কিন্তু হার্ড কপি, ওই যে বললেন যে এটার যে স্পর্শের যে আনন্দ, এটার যে গন্ধ, সেটা কিন্তু অন্য ওই ফ্লেভারটা কিন্তু আপনি আইটিতে গিয়ে পাবেন না। আপনি ল্যাপটপ বলেন বা আপনার এই মোবাইল বলেন, ওই আনন্দটা আপনি পাবেন না। কারণ বই পড়ার আনন্দটা এবং বই যে টানে মানুষকে,
বই যে আকর্ষণ করে মানুষকে, সেই আকর্ষণেই তো মানুষ বই বেশি কিনবে। এটাও বলা হয় এখন যে পাঠের অভ্যাস লোকের কমে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা একটা কি কিছুটা কমেছে বলতে যে ওই যে অনলাইনে সে বেশি সময় থাকে, ফলে ওই সময়টা সে হয়তো পাঠে থাকতো বা একটা বই পড়তো, সেইটা এক ধরনের, যেমন মিডিয়ার ক্ষেত্রেও তো আমরা প্রিন্ট মিডিয়া কি হবে না হবে এই কথা আমরা বলি, কিন্তু আদৌ কি প্রিন্ট মিডিয়ার সেই হয়েছে? হ্যাঁ, কিছু প্রভাব পড়েছে, কিন্তু আবার আলটিমেটলি প্রিন্ট মিডিয়াই আসতেছে। তো এখানেও হয়তো কেউ একজন, সে হয়তো জীবনে বই পড়তো না, আপনি তাকে আপনি আরো পাঠাভ্যাস করাচ্ছেন অনলাইনে, সে হয়তো তার হাতে মোবাইল, সে কিছু মোবাইলে কিন্তু সে কিছু না কিছু পড়ছে, তার মানে কি তার অভ্যাসটা তৈরি হচ্ছে, তারপরে কিন্তু আবার বইয়ে ফিরে যাবে। আমার মনে হয় আপনি হয়তো বলতে চাচ্ছেন যে মানে সাহিত্য পাঠের অভ্যাসটা কি কমে গেছে কিনা। যদি সেটা বোঝাতে চান তাহলে আমি মনে করি যে কিছুটা কমেছে আমার ধারণা। কারণ হলো একটা জিনিস হলো আমাদের মানে আমরা এই অভ্যাসগুলো কোত্থেকে পাই? আসলে পাই তো আসলে পরিবার থেকে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পরিবার থেকেই পাঠের অভ্যাসগুলো পাই, কিংবা আমরা যেই লোকদের সঙ্গে আমরা মেলামেশা করি ছোটবেলা থেকে, তাদের পরিবারের মধ্যে যদি সেরকম থাকে ওই পাঠের অভ্যাস, ওই রকম একটি পরিবেশ, তখন ওগুলো থেকে আমরা এই অভ্যাসটিকে পেয়ে যাই। তা আমার যেটা মনে হয় এখন কিন্তু আপনি দেখবেন এই অনেকের পরিবারে, মানে অনেকের বাসাতেই ঠিক বইয়ের কিন্তু সেরকম করে আর কোনো নাই, মানে বইয়ের পরিবর্তে অন্য কিছু থাকে। মানে বিশেষ করে মানে সাহিত্য, আপনি অন্য সব বই পাবেন হয়তো একটি মানে ধর্মগ্রন্থ তো সব পরিবারই আছে, তাই না? কিংবা ধরেন এটা আসলে রাজু ভাই, আসলে সব জায়গায় এটা কিছুটা নির্ভর করে আসলে ফ্যামিলি, এবং আপনি তাহলে এত বই যায় কোথায়? যে প্রতি বছর বইয়ের বিক্রি বাড়ছে, বই বিক্রি হচ্ছে, আসলে দেখি যে কারণ প্রকাশকরা আপনি দেখবেন যে তারা সবসময় বলে যে যদি 300 কপি বেরোয় তাহলে মোটামুটি খরচ উঠে আসে। আপনি বলেন তো মানে কজন লেখকের বই প্রকাশকরা বলছে যে আপনার বই এই মেলাতে 1000 কপি ছাপা হবে? আমরা তো সেদিন এই আপনারা ধরেন শুধু হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, কিংবা ধরেন আরো কয়েকজন আছে, এদের বই হাজার হাজার কপি ছাপা হয়, কিন্তু এছাড়া আর কজন লেখকের বই 1000 কপি ছাপা হয় না? খুব আমরা প্রতি বছর তো বই বের হচ্ছে। এখন একজন প্রকাশক সে যদি ধরেন প্রথমবার 10টা বই করলো, কিন্তু পরের বার যদি তার না থাকে, তার যদি কিছুই সে রিটার্ন না পায়, তাইলে সে তারপরের বছর তো বই করার কথা। আমাদের লেখকদেরও একটা কিন্তু বাজে অভিজ্ঞতা আছে অনেক লেখকের, আমি জানি না আপনাদের কি আছে, সেটা হলো আমাদের প্রকাশকরা কিন্তু ওইভাবে লেখকের সম্মানটা দেয় না। এই কথাও কিন্তু বলে আমাদের এখানে একজন প্রকাশক থাকলে খুব ভালো হতো। যাই হোক, আজকে আমরা এটা সব ক্ষেত্রে আমি একমত না, সব ক্ষেত্রে আমি একমত না। এক হলো যে সাহিত্যের পাঠক, যেমন আমার গত কয়েক বছরের অভিজ্ঞতায় আমি বলি, আমি নিজের কথা বলি, আমাকে মানে সবাই এমনি করছে যে তুমি এত বড় বড় বই লেখো। আমি বছরে একটা বড় কাজ করার চেষ্টা করি, তো অনেকগুলি না করে যে একটা কাজ অন্তত থাকুক, সেটা প্রতি বছর সম্ভব হয় না, যে বছর সম্ভব হয় সেই বছর করি। তো প্রথম বছর আমার বের হলো মুক্তিযুদ্ধের উপন্যাস জনক জননীর গল্প, এটা প্রায় 300 পৃষ্ঠার বই। অনেকে বলছে এত মোটা বই লিখছো, এটা চলবে এই সেই, কিন্তু আমি দেখলাম যে আলটিমেটলি সেই নর্মাল বই যেই বিক্রি হয়েছে তার চেয়ে বরং কিছু বেশি বিক্রি হয়েছে। তারপরের বছর জননী করলাম, সেটাও মোটা বই ছিল, সেটা আরো বেশি বিক্রি বেড়েছে। যে নর্মাল একটা উপন্যাস হয়তো 96 পৃষ্ঠা বা 6 ফর্মা বা তার চেয়ে একটু বেশি, সেইটারও যে যা বিক্রি ওই বইয়েরও তা বিক্রি। তার মানে সিরিয়াস পাঠক তো আছে। তার এই বছর আমার ধরেন অগ্নিকন্যা, এটা তো মানে ইতিহাসের প্রেক্ষাপটে লেখা বা ইতিহাস ভিত্তিক উপন্যাস, আমি তো মনে করি এটা আরো বিক্রি বাড়বে। কারণ হলো যে ইতিহাস ভিত্তিক পাঠক আছে না, কিন্তু ইয়াটা হলো যে হ্যাঁ সিরিয়াস পাঠকও আছে আমাদের এখানে, কিন্তু জিনিসটা হলো নার্সিং করা, যে আপনি পাঠককে কোথায় নিয়ে যাবেন। আপনি পাঠক আপনাকে নিয়ন্ত্রণ করবেন, আপনি পাঠককে নিয়ন্ত্রণ করবেন। আমার মতে লেখক পাঠককে নিয়ন্ত্রণ করবে। লেখক যা লিখবে, পাঠক যা চাইবে তা আপনি লিখে দিলে সেটা তো তার লেখকের তাহলে দায়টা কি? সমাজের প্রতি তো একজন লেখকের দায় থাকবে। তাইলে আমি যদি লেখক হিসেবে পাঠককে আমার মতো করে না ভাবাইতে পারি, আমি যদি পাঠককে না টানতে পারি, সেই ব্যর্থতা তো আমার, সেই ব্যর্থতা পাঠকের না। তবে একটা জিনিস হচ্ছে কি যে এখন মানে ইদানিং বিষয়ভিত্তিক ইয়ের প্রতি পাঠকের একটা আগ্রহ তৈরি হচ্ছে, এবং কতগুলো বিষয় যেগুলো জনপ্রিয় বিষয়, যেমন আপনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধ, এটা একটি জনপ্রিয় বিষয়, বা এরকম আরো কিছু বিষয় আছে যেগুলো মানে পাঠক আগ্রহ সহকারে বই কিনে।
তো সেটাকে যদি মানদণ্ড হিসেবে যদি আপনি বিচার করতে যান তাহলে কিন্তু আমরা কতগুলো সত্য হারিয়ে ফেলবো। সেটা হচ্ছে যে এতগুলো প্রকাশক এত লেখকের বই বের করে, সবগুলোই কি সেই পরিমাণ বিক্রি হয়? বিষয়ভিত্তিক যেই কথাগুলো বললেন সেগুলো বিক্রি হয়, সেটা ঠিক আছে। অনেক সময় হয়তো পাঠক দেখে যে এটা মুক্তিযুদ্ধের উপন্যাস, একটা তো জাগরণ মানে নতুন প্রজন্মের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে, যারা সেই সময় মুক্তিযুদ্ধ দেখেনি তাই না, তারা জানতে চায়। কিন্তু বেশিরভাগ বই তো আর এই বিষয়ে না, বেশিরভাগ বই তখন তারা মানে তখন প্রকাশকরা ওই বইগুলো কত কপি ছাপেন, এটা হচ্ছে আমার কৌতূহল। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে লেখকরা পাচ্ছেন কিনা, আমার ধারণা বাংলাদেশে খুব অল্প কয়েকজন লেখক, আপনি দেখেন শত শত লেখক, শত শত প্রকাশক, তার মধ্যে একেবারে হাতে গোনা অল্প কয়েকজন লেখক শুধু বই বিক্রির টাকাটা পান প্রকাশকদের কাছ থেকে, বেশিরভাগ লেখকই পান না। এখন আপনি তাহলে হিসাব করেন, আমি পাবলিশারের পক্ষ নেই, এখন আমি একটু পাবলিশারের পক্ষ নেই, সেটা আমি বিপক্ষে বলিনি, কিন্তু আমি বলতেছি খুব অল্প কয়েকজন লেখক পান, তারা সৌভাগ্যবান। এবং যারা পান তারা হয়তো লেখক হিসেবে প্রকাশকরা তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন, তাদের বই বের না করলে হয় বই বিক্রি হবে না, অথবা মনে করে তারা এইসব লেখকরা একটা স্ট্যাটাস সিম্বল হিসেবে হয়তো তারা নিজেদের মনে করেন, সেই জন্য তারা দিতে বাধ্য হন বা দেন। কিন্তু আমি বলিনি যে কাউকে দেন। আচ্ছা, না আমি এখানে আসি, সেটা হলো যে আপনি ধরেন যে আপনি নিজেই বলেছেন যে 300 কপি বিক্রি হলে একজন প্রকাশক মনে করে যে সাধারণ হিসাব, কিন্তু এটা সব প্রকাশক সাধারণ হিসাব, তাইলে এখন ওই 300 কপি যদি বিক্রি না হয় তাহলে ওই প্রকাশক কিভাবে টিকে থাকে, কি করে? তার টিকে থাকাই তো তখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাইলে তো সে লেখককে কি সম্মানই দিবে আর তার নিজের, সেটা তো ঠিকই আছে। এখন উনি যদি মনে করেন যে আমি এখন হলো মেলাগুলোতে তারা প্রকাশকরা, এই মেলাতে লেখকদের চেয়ে প্রকাশকরা বেশি আগ্রহী হয়, কারণ ওনারা যে বিপুল টাকা বিনিয়োগ করেন সেই বিনিয়োগের একটা বিরাট অংশ এইখান থেকে ওনারা তুলে আনতে পারেন। কারণ হচ্ছে এই মেলাতে তারা বই বিক্রি করতে পারেন প্রচুর, ঠিক আছে। এখন কথা হলো 300 বই 300 কপি, আপনি চিন্তা করেন তো এই কোটি কোটি মানুষের দেশে 300 কপি কি কোনো একটা কপি, এটা কোনো সংখ্যাই না, কিন্তু সেটা বিক্রিত হতে হয়, সেটা কোনো সংখ্যাই না, ঠিক আছে, বিক্রিত হতে হবে। কথা হলো যে সে তো 300 কপি বিক্রি হলে সে তো মোটামুটি লাভবান না হলেও সে মনে করে আমি ক্ষতিগ্রস্ত হলাম না। এরপরে বাকি 300 কপির বাইরে উনি এই বছরব্যাপী কোনো না কোনো ভাবে বিক্রি করে ফেলতে পারে। আমাদের শুরু থেকেই আছে যে এত কোটি কোটি মানুষের দেশে আসলে সেই বই বিক্রির পরিমাণ 300 কপি বলেন বা 200 কপি বলেন 100 কপি বলেন, এটা একটা প্রশ্ন। এইটা নিয়ে আমরা আরো আলোচনা করব আরেকটা বিরতির পর। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পর। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম উৎসের উৎসবে। আমরা আলাপ করছিলাম বাঙালির প্রাণের উৎসব বইমেলাকে কেন্দ্র করে, বই নিয়ে আমাদের যে উৎসব, বই নিয়ে আমাদের যে এক ধরনের আনন্দ বা এক ধরনের সম্প্রীতি, এক ধরনের মিলন মেলা, সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন দুজন লেখক, তাদের সঙ্গে আলাপ হচ্ছে এসব বিভিন্ন প্রসঙ্গে। যেটা বলছিলাম যে গত কয়েক দশকে আমাদের সাক্ষরতার হার বেড়েছে, আমাদের যে তুলনায় তরুণরা এগিয়ে এসছে, কিংবা আমরা বলবো যে অনেক দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে বা উন্নতি করেছে, সেই তুলনায় পাঠক সংখ্যা কি আসলে বেড়েছে? আমরা কি এটা বলতে পারবো কিনা? আমার যেটা মনে হয় সেটা হলো যে সাক্ষরতা, এগুলো তো কাগজে কলমে এক ধরনের সাক্ষরতা বা আপনি গড় হিসেব সেগুলো তো আছে, তাই না? এবং ওগুলো সংখ্যার দিক থেকে ঠিকই আছে যে সাক্ষরতা বাড়ছে, কিন্তু সাক্ষরতা বাড়া এক জিনিস, আর হলো সাহিত্যের প্রতি বা সিরিয়াস বইয়ের প্রতি পাঠের আগ্রহ বাড়া, সেটা কিন্তু আরেক জিনিস। একটা জিনিস এখানে আপনি লক্ষ্য করবেন, সেটা হলো যে আজকে একটু আগেই আপনার সঙ্গে আপনি বলছিলেন এটা ইয়ের বাইরে যে নতুন প্রজন্মের মধ্যে কিন্তু পাঠের স্পৃহা আছে, এবং যারা আমাদের এখানে বাংলাদেশে যেহেতু ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, এবং তাদেরকে আমরা দেখি যে তারা বই পড়ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওদের হাতে হচ্ছে ইংরেজি বই। বাংলা বই কেন কম, বা খুব অল্প কয়েকজনই বাংলা বই পড়ছে আর কি, বা পড়ছে না কেন? দুটো কারণ হতে পারে। একটা হলো
পারিবারিকভাবে সে ওই অভ্যাসটি পায়নি, সে বাবা মার কাছ থেকে, বা বাবা মাও তাকে কখনো এই একটি পরিবেশ দেয়নি যেই পরিবেশের আনুকূল্যের ফলে সে বাংলা বইয়ের প্রতি আগ্রহী হতে পারে। এটা একটা দিক। আরেকটা দিক হলো ইংরেজির মাধ্যমে আপনি আসলে লেখক সংখ্যা আপনার বেড়ে যাচ্ছে, দেশের সংখ্যা বেড়ে যাচ্ছে। মানে ইংরেজিতে তো বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার অনুবাদ এসে পড়তে পারছে, ফলে এবং ওই ইংরেজিতে পড়ার কারণে যেই সব লেখা ইংরেজিতে অনুদিত হচ্ছে বিদেশে, সেগুলো তো একটা মান সম্পন্ন বই, তাই না? মানে এই কারণে আপনি বলবেন যে যেমন বিদেশি প্রকাশনাগুলোর সম্পাদক মণ্ডলী থাকে, ওরা প্রত্যেকটা বই প্রকাশের আগে যাচাই করে ওর কাহিনী, ভাষা, নানান দিক, সব গুণগত মানগুলো ওরা বিচার করে। তো সেই গুণগত মানের ভিতর দিয়ে বইগুলো প্রকাশিত হয়, সেই ভালো বইগুলো ওরা পড়তে পারছে। আপনি তো বাংলায় আপনি কিশোর পাঠ্য বা শিশু পাঠ্য বাংলা বইয়ের সংখ্যা আশঙ্কাজনক রকমের কম, যে কারণে আমাদের সবসময় বারবার ফিরে যেতে হয় সেই ঠাকুরমার ঝুলি কিংবা সুকুমার রায় কিংবা উপেন্দ্র কিশোর, তাই না? এর বাইরে কিন্তু আপনি ওই রকম উচ্চতার প্রতিভাবান লেখক শিশু সাহিত্যে নাই। খুব অল্প কয়েকজন। আপনি কোনো ভালো ফিকশন পাবেন না শিশুদের জন্য। ছড়া অনেক ভালো ভালো ছড়া লেখা হচ্ছে, অস্বীকার করব না। তরুণদের মধ্যে সবচেয়ে যেমন লুৎফর রহমান লিটন আছেন, তাই না? কিন্তু আপনি যদি ফিকশন বলেন বা নন ফিকশন, সেরকম বড় লেখক কিন্তু নাই শিশু সাহিত্যে। আপনি কি পড়বে? আপনি তো ভালো বই দিতে পারছেন না। তো এই যে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা, তো আমাদের এটা বাস্তবতা, আমাদের একটা বিরাট অংশ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, তাদের তো বাংলা বইয়ের প্রতি আসলে তা তো বাংলা অনেকে দেখা যায় যে বাংলা ভাষা পড়তেও পারে না বা বাংলা ভাষার প্রতি সেই আগ্রহটা নাই। তাহলে এই যে বাংলা ভাষায় আমরা অমর একুশে বইমেলা করছি, আমরা বলছি উৎসের উৎসবে আমরা ফিরে যাচ্ছি, উৎসের উৎসব করছি, আসলে এদেরকে কিভাবে আমরা? আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দিই। আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি ফরেন মিনিস্ট্রিতে চাকরি করতেন, উনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতেন, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে উনি এবং ফার্স্ট হয়েছিলেন ওই বিসিএস পরীক্ষায়, যে পরে ফরেন সার্ভিসে, এখন ইউএন এর একটা বড় জায়গায় আছেন উনি ডিজি হিসাবে। তো ওনার ইয়াটা ছিল, উনিও আমাকে পরামর্শ দিলেন যে আপনার বাচ্চাকেও, মানে আমার খুবই ঘনিষ্ঠ, ওনার অনেক পরামর্শ নেই, আমার বাচ্চাকেও তার পরামর্শেই আমি ইংরেজি মাধ্যমে দিয়েছি। তো ওনার ইয়াটা হলো যে আপনি কি করে বিসিএস এ এইভাবে ইয়া পেলেন? আপনি ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়াশোনা করেছেন সারা জীবন, তো বিসিএস এ কি করে আপনি ইয়া হলেন, অ্যালাউ হলেন? উনি বললেন যে দেখেন, আমার ছোটবেলা থেকে আমি ইংরেজি মাধ্যমে পড়লেও বাবা মা সবসময় ওই ভালো উপন্যাস, ভালো গল্প, ভালো বাংলা পড়াটা, এই চর্চাটা রাখতেন। কারণ মাতৃভাষা আমি যদি ভুলে যাই, এটা সবচেয়ে বেদনাদায়ক হবে আমার জন্য। তো আমি ওইটা কখনোই চাইনি, আমার বাবা মাও চাননি, যে কারণে ওই বাংলা পড়ার অভ্যাসটা তার আগেই ছিল, এবং দেশের ওই বাংলা পড়ার কারণেই অনেক কিছু জানতো এবং জানা ছিল, যে কারণে বিসিএস এ তার কোনো সমস্যা হয়নি এবং ভালো পরীক্ষা দিয়েছিলেন। এবং বাবা মার দায়িত্ব হলো এই জায়গাটায় যে সে তাকে, হ্যাঁ ভালো বই অবশ্যই গুণ বিচার করেই উনি ভালো বই দিবেন, কিন্তু বাংলা পড়াটা অব্যাহত রাখা। যেখানেই পড়াক, মানে ইংরেজি মাধ্যমে পড়াইতে পারে, হ্যাঁ ইংরেজি মাধ্যমে গেলে তার দ্বারটা ওপেন হয়ে যায়, সারা ওয়ার্ল্ড তার হাতের মুঠোয় থাকে, কিন্তু তার মাতৃভাষাটা তো জানতে হবে। আপনি নিজের ভাষাটা না জানলে অন্য একটা ইন্টারন্যাশনাল ভাষা, এটার নোমর ভাষা, এটা তো কমোডিটি একটা ইংরেজি ভাষা। আপনি যে দেশে যাবেন আপনার ভাষা দিয়ে হবে না, আপনার ইংরেজি ভাষা লাগবে, কিন্তু আপনার নিজের ভাষাটা তো জানতে হবে। তো সেইটা বাবা মায়ের দায়িত্ব। এই জায়গাটাতে আমরা আসলে কি আমরা পিছিয়ে আছি। আমাদের বাবা মা মনে করে যে ইংরেজি শিখলেই মনে হয় সব শেখা হয়ে গেল। এক হলো বাবা মা, আমি এক্ষেত্রে দুটো পক্ষকে দায়ী করব। এক হলো বাবা মারা তো এটা করতে পারছেন না, আরেকটা হলো সরকারেরও কিন্তু এরকম কোনো উদ্যোগ নেই। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই, উদ্যোগ কিন্তু আছে, আমি সেটা বলতে পারি। সেগুলো আচ্ছা, সেটা ইংরেজি মাধ্যমে যেমন কিছু বই, বাংলা যেমন না, কিন্তু সেটা খুবই কম, কিন্তু দেওয়া হচ্ছে। 20-এর দশকে মেক্সিকোতে একজন খুব প্রতিভাবান লোক, এক লেখক, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনি পরে সংস্কৃতি মন্ত্রীও হয়েছিলেন। উনি একজন বিখ্যাত লেখক, প্রাবন্ধিক এবং নানান বিষয়ে, মানে নন্দনতত্ত্ব, দর্শন, ইতিহাস বিষয়ে মানে লেখালেখি করতেন। মানে একদম বঙ্কিমচন্দ্রের মতো যেরকম একজন মননশীল লেখক আর কি, যিনি নানান বিষয়ে তার অসাধারণ দক্ষতা ছিল।
ইয়ে ছিল, ওরকম একজন লেখক। উনি যখন ক্ষমতায় এলেন তখন কিন্তু মেক্সিকোতে সাক্ষরতার হার খুবই কম ছিল। তো উনি দুটো কাজ করলেন, এক হলো সাক্ষরতা বাড়ালেন, এবং সাক্ষরতা বাড়ানোর পাশাপাশি উনি চিন্তা করলেন যে শুধু সাক্ষরতা দিয়ে একটা জাতিকে আসলে শিক্ষিত করা যায় না, কারণ শিক্ষাটা হচ্ছে মননের জায়গা, তাই না? আপনার মন এবং মননকে, আপনি তাকে অক্ষর দিলেন, উনি পড়তে পারলেন, কিন্তু কি পড়বে ওই ভাষায়? আপনি পড়ার জন্য আপনি একটা পাত্র দিলেন, তাই না? ভাষাটা হচ্ছে একটা পাত্র, কিন্তু এই পাত্রে আপনি কি পরিবেশন করছেন, সেই পরিবেশনটা যেটা আপনি পরিবেশন করছেন সেটা কী ধরনের খাবার, সেই খাবারটা পুষ্টিকর কিনা, আপনার মনের পুষ্টির জন্য তো আপনাকে সেখানে খাবার দিতে হবে, সেই খাবারটা কি? যেমন উনি পাশাপাশি যেটা আরেকটা প্রকল্প নিলেন, সেই প্রকল্পটা ছিল পৃথিবীর চিরায়ত সাহিত্যের, মানে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যের অনুবাদ করানো, এবং সেই অনুবাদের মধ্যে রবীন্দ্রনাথও ছিলেন। 1924 সালে বেরিয়েছিল রবীন্দ্রনাথের বই, তার মধ্যে সফোক্লিস ছিলেন, তার মধ্যে তলস্তয় ছিলেন, তার মধ্যে প্লেটো ছিলেন, তার মধ্যে দান্তে ছিলেন, তার মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন। তো উনি দেখলেন যে ভাষার সঙ্গে সঙ্গে আসলে এই জিনিসগুলো দিতে হয়, তা না হলে, এবং সেই সব বই বিনামূল্যে উনি পরিবেশন করেছেন স্কুলগুলোতে। এখানে একটু অ্যাড করি, যেমন স্কুলগুলিতে আগে লাইব্রেরি থাকতো, এবং সেখানে সৃজনশীল বইগুলি সেখানে কিন্তু রাখা হতো, শুধুমাত্র পাঠ্য বই না যেগুলি তার সহযোগী, কিন্তু সৃজনশীল বইও রাখা হতো। এখন আপনি কয়টা স্কুলে পাবেন? আগে তো ঢাকা ওই জায়গাটা একটু আগে তো ঢাকা শহরে বিভিন্ন গলিতে, হ্যাঁ, বিভিন্ন পাড়ায় পাঠাগার ছিল। আজকে সেই পাঠাগার নাই। আপনি পাঠাগার না রেখে আপনি কি করে পাঠক সংখ্যা বাড়াবেন? ইভেন বইয়ের দোকান ছিল, সেখানে আপনি যে কোনো বই ক্রেতা বেশি আশা করবেন, আপনি তো সেগুলো ক্রেতা বাড়ানোর জন্য, পাঠক বাড়ানোর জন্য আপনি কোনো উদ্যোগ নেননি, তাই না? আপনি কাগজে কলমে সাক্ষরতা বাড়ালেন, কিন্তু এই সাক্ষরতা তো আজকাল দেখা যাচ্ছে যে যেসব পাঠ্যপুস্তকগুলো লিখিত হচ্ছে, মানে প্রণয়ন করা হচ্ছে, এই পাঠ্যপুস্তকগুলোতেও আপনি মনকে আলোকিত করার জন্য, মনকে উন্নত করার জন্য যেই সব পাঠ্যক্রম, যেসব টেক্সট থাকা দরকার ছিল, সেগুলো আপনি সরিয়ে ফেলছেন। সেগুলো সরিয়ে আপনি দিচ্ছেন এমন কিছু যেগুলোর ভিত্তি হচ্ছে মূলত ধর্ম প্রধান। এখন আপনি ছোটবেলা থেকে যদি এইসব না, আরেকটা হলো সাক্ষরতা, যে আপনি একটা ছেলে বা মেয়ে 5 পর্যন্ত পড়াশোনা করলো, সে কিন্তু সাক্ষরতা কি তার চেয়েও বেশি জানে, কিন্তু সে একটা সৃজনশীল বই বা একটা উপন্যাস বা একটা গল্প এগুলো পড়ার ব্যাপারে সে তার ভিতরে আগ্রহ তৈরি হবে। স্বাক্ষর হওয়া মানে কিন্তু ওই যে মননশীলতার জায়গা, ওই জায়গাটা না। স্বাক্ষর হলো, এখন আমার কন্যাটি, সে তো সবগুলো বর্ণ চেনে, সে চেনার চেয়েও বর্ণগুলো বলতে পারে, সে তো ভাষাই ব্যবহার করে, সে তো বাংলা ভাষা বলে, কিন্তু সে তো মানে তার তো চেতনাগুলো ধীরে ধীরে তৈরি হবে, বৃদ্ধি পাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে এই যে পাঠাগারগুলো, স্কুলে পাঠাগার থাকা বা এলাকায় পাঠাগার থাকা, এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা সরে এসেছি। এবং আমরা তো আগে বই নিয়ে বই ধার নিয়ে, মানে ওটাকে বলতো যে একজন ধার নিয়ে, এবং লাইব্রেরি থেকেও বই নিয়ে, ওই যে পুরনো বই কিছু টাকা দিয়ে ওরা ওইভাবে চলতো। এবং এটার একটা কারণ হতে পারে এরকম যে, আপনাকে আরেকটা জিনিস আমি বলি, আমার স্মৃতিতে আছে বলে এখন মনে পড়লো, সেটা হলো যে আমি পুরনো ঢাকায় ছিলাম তো, স্বামীবাগে। আপনার সেই স্মৃতি আছে কিনা জানি না, আমার আছে। রাস্তার পাশে, সেগুলো অবশ্য প্রধানত ছিল দস্যু বনহুর বা মাসুদ রানা বা এইসব বই, এই পুরনো ঢাকায় নারিন্দাতে একদম রাস্তার পাশে আক্ষরিক অর্থে যেরকম আপনার চা সিগারেটের দোকান, এরকম দোকান, র্যাকে বইগুলো রাখা হতো, সেগুলো ধার দিয়ে, মানে পয়সার বিনিময়ে আপনি নিতে পারতেন। 2 আনা বা 4 আনা আপনি বই 2 দিন বা 3 দিন পাঠ করে আবার সেটা ফেরত দিতে পারতেন। ইভেন পত্রিকার স্টলেও তো এইগুলা থাকতো, পত্রিকার স্টলেও কিন্তু অনেক বই, এই ধরনের দস্যু বনহুর বা মাসুদ রানা হয়তো থাকতো, পেপার ব্যাগ থাকতো, কিন্তু তারপরেও তো বই থাকতো। এরকম একটি সুন্দর উদাহরণ থাকার পরেও আমরা সেই উদাহরণটিকে মানে বিকশিত করার আমরা কোনো উদ্যোগ নেইনি। এখানে স্কুলগুলিতে এরকম যে এখন বিনোদনের মাধ্যম এত বেড়ে গেছে, মানে আমাদের ছোটবেলায় বা আপনাদের ছোটবেলায় ওই অর্থে মোবাইল নাই, টেলিভিশন ওইভাবে নাই, যে এখন যেমন ইউটিউব নাই বা ছবি টবি দেখা, বিনোদনের মাধ্যম ছিল খুবই সীমিত। বই পুস্তক পড়া, মানে সৃজনশীল বই পড়া, সাহিত্য পড়া, সেগুলোও আমাদের কাছে এক ধরনের বিনোদন ছিল। এটা কি মনে হয়? এখানে আমি একটু অ্যাড করতে চাই, যে যেটা আমি স্কুলের লাইব্রেরির কথা বললাম, এইগুলি ধরেন সবই আছে, আপনি তাহলে ওইটা বন্ধ করবেন কেন? আপনার স্কুলে কয়টা স্কুলে আপনার বই কেনার জন্য
সৃজনশীল বই কেনার জন্য আপনি টাকা বরাদ্দ করেছেন, বা সরকার এর আগে একটা সময় ছিল যে সরকার বই কিনে ইয়ে করতো, সেই বইগুলো ছিল খুবই মানে মানে দলীয় নিম্নমানের এই ধরনের বই, এবং দেখা গেল যে যে সরকার ক্ষমতায় তাদের নামে অনেকগুলি শত শত বই বেরিয়ে যেত। তো সেটাও বন্ধ হলো, কিন্তু এখনো স্কুলগুলিতে তাদের একটা ফান্ড থাকবে না, তারা তাদের লাইব্রেরি থাকবে না, একটা এটাই তো ইয়া ছিল। তা আগে যখন ছিল তখন তো বই ছিল, এখন সে অন্যদিকে গেছে, আপনি বই দিতে পারেন না বলে তো সে অন্যদিকে যেতে পারে। সে তো একটা ছেলে তো বই পড়তে চায়, সে তো তার লাইব্রেরিতে ভালো বইটা পায় না, বা সে সেই ইয়াটা লাইব্রেরি নাই কোনো কোনো স্কুলে, মানে অনেক স্কুলে, অধিকাংশ স্কুলগুলোতে তো সুযোগগুলো তো দিতে হবে। এখনো স্কুলগুলোতে তো নেই। দ্বিতীয়ত হলো সরকারিও ওই রকম, এটা কোনো সরকারেরই এটা কোনো প্রধান কোনো ফোকাস না যে বইপত্র এগুলোরকে জনগণের ভিতরে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। দ্বিতীয় আরেকটা জিনিস, সেটা হলো মিডিয়াগুলো, আপনি আগে দেখবেন এখন ভালো ভালো বই, সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বইগুলো প্রচারের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি ছাড়া আর কি কোনো খুব গুরুত্বপূর্ণ চোখে পড়ার মতো কোনো উদ্যোগ আছে? আমি তো দেখি না। প্রথমত হলো যে কেন শুধুমাত্র বইয়ের প্রচার বা এইগুলো শুধুমাত্র ফেব্রুয়ারিতেই হবে? সেটা চ্যানেলগুলোতেও হয়, সেটা পত্রিকাগুলোতেও হয়, তাই না? পত্রিকাগুলোতে আপনার নিউজ আকারে প্রতিদিন আসছে। কেন এখন আপনি বলতে পারেন যে বই তো শুধুমাত্র ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বের হয় এই জন্য, কিন্তু যেই বেশি প্রচার, কিন্তু আমাদের পত্রিকাগুলি করে, অনেক প্রকাশকই আছে কিন্তু তারা মানে বের করে, কিন্তু সারা বছরই কিছু না কিছু বই বের করে। কিংবা ধরেন এই ফেব্রুয়ারিতে কি আপনি সবগুলো বইয়ের খবর আপনি দিতে পারছেন? তাও তো দিচ্ছেন না। তাহলে যেগুলো আপনি দিতে পারেননি সেগুলো নিয়ে আপনি কি করছেন? সেগুলো নিয়ে কিছু করছেন না। দ্বিতীয়ত আরেকটা যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে বইয়ের প্রতি আগ্রহী করে তোলার জন্য পত্রিকাগুলো যেরকম, একই সঙ্গে চ্যানেলগুলো খুব কি আকর্ষণীয়, গুণগত মান সম্পন্ন, আসলে কোনো প্রোগ্রাম কি আমরা করতে পারছি? আগ্রহী করে তোলার জন্য আপনি সৃজনশীল কোনো প্রোগ্রাম আমরা করতে পারি কিনা? যেমন আপনি যেহেতু চ্যানেলে আপনারা কাজ করেন, আমি বাইরে ছিলাম, পিপল অ্যান্ড আর্ট নামে একটা চ্যানেল, যেটার কাজই হচ্ছে শুধুমাত্র মানে সাহিত্য শিল্প এই বিষয়ক একটা চ্যানেল। না, যেমন সাহিত্য পাতা পত্রিকাগুলি, সাহিত্য পাতায় বইয়ের খবর থাকে, সারা ওয়ার্ল্ডের বইয়ের খবরও থাকে, দেশের বইয়ের খবরও থাকে। কিন্তু ইয়াটা হলো যে আপনার একজন প্রকাশক, সে যদি যেমন অন্য প্রকাশ মাঝে মধ্যে করে যে তারা সারা বছর কিছু বই, অত বেশি না, একটা অনুষ্ঠান করে, তখন ওই খবরগুলি দেয়, বা বইয়ের আলোচনাগুলি আমার সারা বছরই থাকে। কিন্তু এটাকে ওইভাবে যে এক পৃষ্ঠা শুধু বইয়ের আলোচনা থাকবে, ওইরকম যদি হয় তাইলে কিন্তু জিনিসটা এখন তো আগে তো পত্রিকাগুলোতে এখন আছে, কিন্তু ওই রকম না যে শুধুমাত্র বইয়ের ইয়া। যেমন ডেইলি স্টার এখন ওই বইয়ের আলোচনা কিছু মানে এক পৃষ্ঠা জুড়ে এটা করে, কিন্তু সবগুলা পত্রিকা, যেমন আমাদের সাহিত্য পাতা আছে, আমরা ওইটা ধরে রাখার চেষ্টা করি যে সারা ওয়ার্ল্ডে যে নতুন বইগুলি আসে সেই কি বই, বইয়ের পরিচিতি বা একটা ইয়া থাকে। আরেকটা হলো বইয়ের আলোচনাগুলি, মানে ওইভাবে হয়তো বেশি দেওয়া যায় না যেহেতু স্পেসের সংকট, কিন্তু প্রতি সংখ্যায় কিছু বইয়ের ইয়া থাকে, খবর থাকে, আলোচনা থাকে। আমরা অনেকগুলো দিক নিয়ে আসলে আলোচনা করলাম আমাদের অনুষ্ঠানে। টিভিতেও এই প্রোগ্রামগুলি করতে পারে। সময় প্রায় শেষ হয়ে গেছে। দেখেন, শুরুটা আমরা করলাম বইমেলা নিয়ে, সেটাতে আরো কি সুযোগ থাকা উচিত, বা আপনারা বললেন যে আরো কিছু কিভাবে স্বাচ্ছন্দ্যে পাঠকরা যেতে পারে, ওই বিষয়গুলো দেখা দরকার। মানসম্পন্ন বইয়ের প্রসঙ্গটি এলো। সম্পাদনা পরিষদ থাকলে অনেক ভালো হতো, যেটা এখনো নাই। পাঠের অভ্যাস, ই বুক, এবং সবশেষে আমরা যেটা আলোচনা করলাম যে আসলে পাঠ্যাভ্যাস বিকাশের জন্য আমরা কি উদ্যোগ নিচ্ছি। আমরা বলতে যেমন মিডিয়াগুলোর কথা বললেন, তেমনি আবার সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগের কথা বলা যায়, তাই না? প্রতিটি পরিবার একটা খুব বড় বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, তারা সবাই মিলে যদি উদ্যোগ নেয়, তাহলে আমরা যেটা বলছি যে উৎসের উৎসব, সেই উৎসের উৎসব আসলে আরো বেশি প্রাণবন্ত হবে। এবং এটার আসলে একটা, আমরা বলবো যে এটির একটি গুরুত্ব, এবং এটার আসলে আমরা যে উদ্দেশ্যে এটা করি সেই উদ্দেশ্যটি সফল হবে। আজকে আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি পরে আরো এই আলোচনাগুলো হবে, এবং এগুলো থেকে যদি চিন্তার কোনো সূত্র বেরিয়ে আসে। প্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি উৎসবের পক্ষ থেকে।
আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী সপ্তাহে।